গুড আফটারনুন সবাইকে। চলে এসেছি আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে, উইচ ইজ ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি। এটা ক্লাস 8 এর কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, খুব ভালো এবং মজাদার একটা চ্যাপ্টার। তো এটাতে আমরা যেই জিনিসগুলো মেইনলি পড়বো, কেমিস্ট্রির যে এলিমেন্টসগুলো আমাদের লাগবে সেগুলো, তাদের আয়ন্স পড়বো, রেডিকালস পড়বো। আচ্ছা, ভ্যালেন্সি নিয়ে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে আজকে, এবং তার সাথে কিভাবে আমরা একটা কম্পাউন্ডের মলিকিউলার সিম্বল লিখতে পারি বা মলিকিউলার ফর্মুলা লিখতে পারি, এবং তার সাথে কেমিক্যাল ইকুয়েশন, এই পুরো জিনিসটাই আজকে আমরা এই চ্যাপ্টারের মধ্যে কমপ্লিট করে নেব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আসছে সিম্বল। তো এই সিম্বলটা কিসের ওপর ডিপেন্ড করে বলা হয়েছে? না, এলিমেন্টস এর উপর ডিপেন্ড করে বলা হয়েছে। যে আমরা যেই এত এলিমেন্টস এর কথা বলি, তো প্রত্যেকটা এলিমেন্টের আমরা জানি একটা করে সিম্বল রয়েছে, কিন্তু প্রথমেই কি আমরা এই সিম্বলগুলো ডিসকভার্ড হতে দেখেছি? না। মানে আমি আজকে বলছি হাইড্রোজেন বলতে, হাইড্রোজেন লিখতে গেলে আমি এইচ লিখলে বুঝে যাই যে আচ্ছা, এটা তো হাইড্রোজেনের অ্যাটমের কথা বলা হচ্ছে। কিন্তু প্রথমেই কি জিনিসটা এইচ দিয়েই ডিনোট করা হতো হাইড্রোজেনকে? না, তার আগেও কিছু কনসেপ্ট ছিল। কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ সিম্বল অফ অ্যান এলিমেন্ট। না, দিস ইজ দ্য অ্যাব্রিভিয়েশন উইচ ইজ ইউজ টু রিপ্রেজেন্ট অ্যান এলিমেন্ট। যে কোনো একটা এলিমেন্টকে যদি আমরা পুরো ফুল ফর্মে লিখতে চাই, এটা একটা টাইম টেকিং প্রসেস, একটা লেন্দি প্রসেস। সেটাকে কিছুটা আমাদের কনভিনিয়েন্সের জন্য করা হলো কি, যে তার সিম্বল ডিসকভার করা হলো, যাতে জিনিসটা অনেকটা ইজি হয়। আচ্ছা, একটা সিম্বল দিয়ে আমরা কি কি বুঝতে পারি? না, ইট রিপ্রেজেন্টস ওয়ান অ্যাটম অফ ওয়ান এলিমেন্ট। আমি যখনই এইচ বলছি, আমি কিন্তু বুঝে যাব এটা হাইড্রোজেনের একটা অ্যাটম, এটা মলিকিউল না। আমি মলিকিউল বললে তখন বুঝবো যে আচ্ছা, H2 হচ্ছে একটা মলিকিউল অফ হাইড্রোজেন, যার মধ্যে দুটো অ্যাটম রয়েছে। এটা যদিও কিছুটা আলাদা পার্ট, কিন্তু এই যে একটা এলিমেন্টের আমি জাস্ট ইনিশিয়াল লেটারটা লিখলাম। আচ্ছা, কার্বনকে আমরা বলতে পারি কি দিয়ে? সি দিয়ে। তাহলে আমি যখনই সি লিখছি, আমি বুঝে যাচ্ছি কোন এলিমেন্ট, না সেটা কার্বন এলিমেন্ট। তারপরে সেগুলোর মলিকিউলার ফর্মুলা, এগুলো আমরা দেখব। এবং তার সাথে আমরা কি দেখতে পাই? না, অ্যাটমিক মাস এটার ক্যালকুলেট করতে পারি। যদি আমার কার্বন বা হাইড্রোজেন, এদের যদি আমার একটা অ্যাটমের মাস জানা থাকে, সেখান থেকে আমি একটা কম্পাউন্ডেরও মাস, মানে মলিকিউলার মাসটাকে ক্যালকুলেট করতেই পারি, এবং তার সাথে সাথে তার রিলেটিভ অ্যাটমিক মাস যেটা, সেটাকেও ক্যালকুলেট করা যাবে, রাইট? তো এবার যেটা প্রথমেই আমি শুরু করলাম, যে রিপ্রেজেন্টেশন মানে কি, যে এই সিম্বলটা আজকে আমি হাইড্রোজেনকে এইচ দিয়ে বলতে পারছি, বা কার্বন মানে আমি জানি এটা সি, অক্সিজেন মানে আমি জানি যে এটা ও হবে। তাহলে প্রথমেই কি এই সিস্টেমটা ছিল? না, প্রথমে কিন্তু জন ডাল্টন তিনি কি করেছিলেন, ইন দ্য ইয়ার অফ 1803 উনি কিছু সিম্বল ডিসকভার করেছিলেন, যেগুলো দিয়ে একটা পার্টিকুলার এলিমেন্টকে বোঝানো হতো। মানে হাইড্রোজেনের ক্ষেত্রে উনি কি করলেন, যে একটা সার্কেল, তার ভিতরে একটা ডট, দিস রিপ্রেজেন্টস, দিস ইউজড টু রিপ্রেজেন্ট দ্য হাইড্রোজেন অ্যাটম। আচ্ছা, কার্বনের ক্ষেত্রে জাস্ট একটা সার্কেল, ফসফরাসের ক্ষেত্রে সার্কেল, আর তার মধ্যে এরকম ভাবেই তিনটে লাইন্স থাকবে। সালফারের ক্ষেত্রে সার্কেল, তার ভিতরে একটা প্লাস থাকবে। তো এইরকম ভাবে উনি এই সিম্বলিক যে রিপ্রেজেন্টেশন, সেটাকে ডিসকভার করেছিলেন বা ইন্ট্রোডিউস করেছিলেন। কিন্তু দেখা গেল পরবর্তীকালে যে এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ এরকম অনেক এলিমেন্ট তৈরি হচ্ছে, ডিসকভার হচ্ছে, প্রত্যেকটার যদি এরকম আলাদা আলাদা সিম্বল থাকে, যার সাথে কোনো রকম কোনো লিঙ্ক নেই। মানে আমি ফসফরাস বলতে কি করে বুঝবো যে এটা ফসফরাসেরই সিম্বল হবে? ফসফরাস আর এই সিম্বলের মধ্যে অ্যাজ সাচ সেরকম কোনো লিঙ্ক আপ নেই। আচ্ছা, সালফারের যে সিম্বলটা এটাই হবে, তারই বা কোন গ্যারেন্টি? মানে আমি বুঝবো কি করে? কোনো কি লিঙ্ক আছে? কোনো রুলস আছে? না, সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। তাই জন্য দেখা গেছিল যে এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যত মোর অ্যান্ড মোর এলিমেন্টস আর বিং ডিসকভার্ড, তত কিন্তু এই সিস্টেমটা খুব কমপ্লেক্স হয়ে যাচ্ছে, যার জন্য পরবর্তীকালে দেখা গেছে মডার্ন মেথড ইন্ট্রোডিউস করেছেন কে? জ্যাকব বার্জেলিয়াস ইন দ্য ইয়ার অফ 1814। তাহলে এটা হয়েছিল জন ডাল্টন ইন দ্য ইয়ার অফ 1803। তারপর জ্যাকব বার্জেলিয়াস উনি এই সিস্টেমটাকে মডিফাই করে, যেটা মডার্ন মেথডে আমরা যেই সিস্টেমটা ইউজ করি, সেটাকে ইন দ্য ইয়ার অফ 1814-এ ওটাকে ইন্ট্রোডিউস করলেন। এখানে উনি কিছু স্ট্যান্ডার্ডাইজড রুলস বলে দিলেন। কিরকম? প্রথমেই বললেন যে যে কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে আমরা যদি ইংলিশ নেম দেখি, তার
ফার্স্ট অ্যালফাবেটটা নিয়ে কথা বলবো, মানে কার্বনের ক্ষেত্রে জাস্ট সি, ফার্স্ট অ্যালফাবেট বা ফার্স্ট লেটার নিয়ে কথা বলবো। আচ্ছা, নাইট্রোজেনকে এন দিয়ে ডিনোট করব এবং তারা কিন্তু ক্যাপিটাল লেটারে মার্কড হবে, মানে আমি স্মল সি বা স্মল এন এরকম লিখতে পারবো না, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো এটা গেল হচ্ছে একদম সিম্পল ফর্ম যেটা। তারপরে একটু কমপ্লেক্স আসলো কি, যে যদি এরকম দেখা যায় যে দুটো বা তারও বেশি এলিমেন্টস এর ক্ষেত্রে ফার্স্ট লেটারটা ম্যাচ করে যাচ্ছে, মানে নাইট্রোজেন, নিয়ন, দুজনেরই ফার্স্ট অ্যালফাবেট হয়ে যাচ্ছে এন এন। এবার আমি নাইট্রোজেনের জন্য অলরেডি এনটাকে তো প্রিজার্ভ করে রেখেছি, যে আচ্ছা এন বললে আমি নাইট্রোজেন বুঝবো, তাহলে নিয়নের ক্ষেত্রেও যদি শুধু এন বলা হয় তাহলে সেটা প্রবলেমেটিক হয়ে যাবে, বোঝা যাবে না। তাই জন্য বলা হলো যে এরকম কেসে কি হবে, যে ফার্স্ট দুটো অ্যালফাবেটকে আমরা ইউজ করব, তার মানে কি নিয়নের জন্য এন ই, ক্লোরিন এখানেও তাই সি, আবার কার্বনেও ছিল সি। আবার আমরা এর পরে দেখব কি, যে ক্রোমিয়াম চলে আসছে, মানে এইটা, ঠিক আছে। তো ক্রোমিয়ামকে আমরা কি করি, সি আর দিয়ে লিখি, কেন? আচ্ছা, এবার যদি দেখো ক্লোরিন সেখানেও সি এইচ, ক্রোমিয়াম সেখানেও সি এইচ, রাইট? তাহলে আমি যদি এইচটা নিয়ে জাস্ট বলতাম তাহলে তো আমার সেটা প্রবলেম সেই থেকেই যেত, যে ক্লোরিন বলছে না ক্রোমিয়াম বলছে, ক্লোরিনেও সিএইচ হতো, ক্রোমিয়ামেও সিএইচ হতো। কাজে আমি ওটা না করে কি করলাম, ফার্স্ট অ্যালফাবেট নিলাম, তার সাথে থার্ড অ্যালফাবেট নিলাম, এটা হয়ে গেল সি আর। ঠিক আছে, এখানে ফার্স্ট অ্যালফাবেট নিলাম, তার সাথে থার্ড অ্যালফাবেট নিলাম, হয়ে গেল সি এল, প্রবলেম সলভড হয়ে গেল। এবার যেটা একটু অন্যরকম সেটাকে বলা হচ্ছে কি, যে কিছু এলিমেন্টস এর আমরা দেখব নামটা ল্যাটিন নেম থেকে ডিরাইভড হয়েছে, যেমন সোডিয়াম, তাকে ল্যাটিনে বলা হচ্ছে কি ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়াম। তাহলে এই এন এ দিয়ে আমি সোডিয়ামটাকে রিপ্রেজেন্ট করছি, শুধু এন দিয়ে তো করতে পারবো না, এন এ দিয়ে। পটাশিয়াম, এর নাম হচ্ছে ক্যালিয়াম, তাহলে আমি জাস্ট কেটাকে দিয়ে পটাশিয়ামকে রিপ্রেজেন্ট করছি। তাহলে এই হয়ে গেল তোমার স্ট্যান্ডার্ডাইজড রুল, যেটা জ্যাকব বার্জেলিয়াস বলেছিলেন যে আমরা এই রুলসগুলো যদি ফলো করি তাহলে কোনো প্রবলেম হবে না। এবং যত এর পরে ফার্দার আরো এলিমেন্টস ডিসকভার্ড হবে, কারণ এমন তো না যে একদম যতগুলো আছে ততগুলোই ফিক্সড 118, না, হতেই পারে আর্টিফিশিয়াল কোনো এলিমেন্ট তৈরি হচ্ছে বা ন্যাচারাল কোনো নতুন এলিমেন্টও ডিসকভার্ড হতেই পারে। তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই সিস্টেমটাকে ফলো করে খুব ইজিলি দিতে পারি তাদের সিম্বল। এই যে টেবিল দুটো দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতেই হবে। আমি স্টার দিয়ে দিলাম, এবং এটা 1 to 20 অব্দি আছে, এবং আমাদের 1 to 20 অব্দি সিরিয়াল নাম্বার ওয়াইজ মনে রাখতে হবে, মানে হ্যাপাজেট করলে হবে না যে আমি হাইড্রোজেনের পরে কার্বন বলে দিলাম, বোরন বলে দিলাম, না, সিরিয়াল নাম্বার ওয়াইজ এটা আমাদের করতে হবে। যদি এটা আমরা করে রাখি তাহলে কিন্তু আমাদের অ্যাটমিক স্ট্রাকচারে যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটাতেও এটা আমাদের কাজে লাগবে, কাজে এটা আমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে? তো এই সিরিয়াল নাম্বার ওয়াইজে জিনিসগুলোকে কিন্তু মনে রাখতে হবে, যেটা বারবার করে বলছি, এবং খুব ভালো হয় যদি পড়ে একবার করে লিখে নাও অ্যাটলিস্ট, ঠিক আছে? এরপর চলে আসছে আমাদের ভ্যালেন্সি। ভ্যালেন্সি মানে এখন যেটা আমরা বুঝি যে ভ্যালেন্সি ইজ দ্য কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট। এখন কেন বললাম, কারণ এখন আমরা এটাকে ইলেকট্রনের থ্রুতে বলি, যে একটা এলিমেন্টসের একটা অ্যাটম কতগুলো ইলেকট্রনের থ্রুতে অন্য একটা এলিমেন্টসের অ্যাটমের সাথে কম্বাইন করতে পারছে, দ্যাট ইজ কল্ড ইটস ভ্যালেন্সি। কিন্তু আগে আরো তিনটে ডিফারেন্ট ওয়ে ছিল টু ডিটারমাইন দ্য ভ্যালেন্সি অফ অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট। কি? প্রথমে বলা হয়েছিল যে হাইড্রোজেনের রেসপেক্টে, মানে কোনো একটা এলিমেন্টের কোনো একটা অ্যাটম, ফর এক্সাম্পল H2O, তাহলে H2O, কোনো একটা এলিমেন্টের কোনো একটা অ্যাটম, মানে এখানে আমি হাইড্রোজেনের সাথে অক্সিজেনের কথা বলছি, তাহলে আমি অক্সিজেনের যে অ্যাটম তার ভ্যালেন্সি ডিটারমাইন করতে চাইছি। তাহলে এই অ্যাটমটা যতগুলো হাইড্রোজেন অ্যাটমের সাথে কম্বাইন করে রয়েছে,
দ্যাট ইজ কল্ড দ্য ভ্যালেন্সি অফ দিস অ্যাটম। মানে এইখানে অক্সিজেন কটা হাইড্রোজেন অ্যাটমের সাথে কম্বাইন করে রয়েছে? দুটো। তার মানে আমি এখান থেকে বলবো যে আচ্ছা ভ্যালেন্সি অফ অক্সিজেন ইজ 2। বোঝা গেল? তাহলে দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম দ্যাট ক্যান কম্বাইন উইথ অর ডিসপ্লেসড বাই, কম্বাইন করছে বা ডিসপ্লেস করছে, মানে অক্সিজেন দুটো হাইড্রোজেন অ্যাটমকে ডিসপ্লেস করতে পারে, এই রকম ক্ষেত্রে আমরা বলবো যে আচ্ছা তাহলে এই এলিমেন্টটার এই যে অ্যাটমটা রয়েছে তার ভ্যালেন্সি হয়ে যাচ্ছে 2। বোঝা গেল? আচ্ছা আমি যদি এরম ভাবে বলি HCl, তাহলে HCl ক্লোরিন তার একটা অ্যাটম একটা হাইড্রোজেন অ্যাটমকে ডিসপ্লেস করতে পারে বা কম্বাইন করতে পারে উইথ 1 অ্যাটম অফ হাইড্রোজেন, তাহলে ক্লোরিনের ভ্যালেন্সি কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো এটা ছিল একদম প্রিভিয়াস মেথড যেটা সেটা। এরকমই আরেকটা হচ্ছে Cl দিয়ে, মানে ক্লোরিন। আমরা এটা হাইড্রোজেনের রেসপেক্টে বলেছি, এটা হয়ে যাচ্ছে ক্লোরিনের রেসপেক্টে। এখানে সেম জিনিস, শুধু হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন ইউজ করা হবে টার্মটা। মানে কি? দ্য নাম্বার অফ ক্লোরিন অ্যাটম দ্যাট ক্যান কম্বাইন উইথ অর ডিসপ্লেসড বাই 1 অ্যাটম অফ দ্য এলিমেন্ট ওয়াইল ফর্মিং আ কম্পাউন্ড। তাহলে আমরা যদি NaCl বলি, তাহলে এখানে ক্লোরিন আর Cl দুটো রয়েছে। তাহলে আমি যদি সোডিয়াম এর যদি ভ্যালেন্সিটা ডিটারমাইন করতে চাই, আমি কি দেখবো যে এই সোডিয়াম এলিমেন্টের যে একটা অ্যাটম সেটা কটা ক্লোরিন অ্যাটমের সাথে কম্বাইন করে রয়েছে? দেখতে পাচ্ছি 1। তার মানে সোডিয়ামের ভ্যালেন্সি হয়ে যাচ্ছে 1। ভ্যালেন্সি অফ সোডিয়াম ইজ 1। জাস্ট আমরা যেটা হাইড্রোজেনের ক্ষেত্রে বললাম এটা ক্লোরিনের ক্ষেত্রে সেম জিনিস। অক্সিজেনের ক্ষেত্রে সিস্টেমটা মানে ওয়ে অফ থিঙ্কিংটা এক, বাট একটু আলাদা। কিরকম? এখানে বলা হচ্ছে যে টুয়াইস দ্য নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস, মানে এই যে CO2, ঠিক আছে? এবার আদার এলিমেন্টটা কি রয়েছে আদার দ্যান অক্সিজেন? আদার এলিমেন্টটা কি রয়েছে? কার্বন রয়েছে। তাহলে আমি কার্বনের ভ্যালেন্সিটা ক্যালকুলেট করব। এখানে আমাকে দেখতে হবে প্রথমে যে কটা অক্সিজেন অ্যাটমের সাথে কম্বাইন করে রয়েছে। আমি দেখতে পাচ্ছি 2, কিন্তু এখানে কিন্তু কার্বনের ভ্যালেন্সি 2 হবে না। কেন? কারণ আমাকে বলেছে টুয়াইস দ্য নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস। তাহলে যতগুলো অক্সিজেন অ্যাটম তার সাথে মাল্টিপ্লাইড বাই 2 করলে আমি যেই ভ্যালুটা পাবো দ্যাট উইল বি দ্য ভ্যালেন্সি অফ দিস এলিমেন্ট। তাহলে এখানে আমি দেখলাম কি কার্বনের ভ্যালেন্সি হয়ে গেল 4। তাহলে টুয়াইস দ্য নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস দ্যাট ক্যান কম্বাইন উইথ 1 অ্যাটম অফ দ্য এলিমেন্ট টু ফর্ম আ কম্পাউন্ড। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা আগে জিনিসটাকে ক্যালকুলেট করতে পারতাম, ভ্যালেন্সি জিনিসটাকে ক্যালকুলেট করতে পারতাম। বাট কিছু কিছু রেস্ট্রিকশন রয়েছে। কিরকম? আচ্ছা কোনো একটা এলিমেন্ট যদি হাইড্রোজেন, ক্লোরিন বা অক্সিজেন কারোর সাথেই যদি রিয়াকশন না করে, আমি সেখানে কি করে ক্যালকুলেট করব? এখানে একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে যে এলিমেন্টস দ্যাট ডিড নট ফর্ম হাইড্রাইডস অর অক্সাইডস কুড নট বি ইজিলি মেজার্ড থ্রু দিস প্রসেস। হচ্ছে না, প্রবলেম হচ্ছে। এবং তাছাড়াও আরেকটা যেটা দেখা গেছে দ্যাট ইজ সাব অ্যাটমিক পার্টিকলস হ্যাভ বিন ডিসকভার্ড। এতদূর অবধি কিন্তু সাব অ্যাটমিক পার্টিকলস সেরমভাবে ডিসকভারি হয়নি, জাস্ট চলছে রিসার্চ ওয়ার্ক। যখনই সাব অ্যাটমিক পার্টিকলস চলে এলো তখনই আমরা ইলেকট্রনের আইডিয়াটা কিন্তু পেয়ে গেছি। এবার আমরা বলবো যে আচ্ছা ইলেকট্রনস তার মানে রিয়াকশনে পার্টিসিপেট করছে, তার মানে আমি বলতে পারি যে যতগুলো ইলেকট্রনস, নাম্বার অফ ইলেকট্রনস উইচ ক্যান বি লস্ট অর গেইনড বাই অ্যান অ্যাটম, সেটাই হয়ে যাবে তার ভ্যালেন্সি সেই এলিমেন্টটার। কেন? কারণ এতক্ষণ আমরা সাব অ্যাটমিক পার্টিকলস নিয়ে সেরকম একটা আইডিয়া পাইনি। এখন আমি যখন সাব অ্যাটমিক পার্টিকলস ইলেকট্রনটাই মেইনলি রিয়াকশনে পার্টিসিপেট করছে, তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে আচ্ছা তার মানে যতগুলো ইলেকট্রনস লস্ট হবে মানে বেরিয়ে যাবে, বা যতগুলো ইলেকট্রন গেইনড হবে মানে আবার চলে আসবে, সেই নাম্বার অফ ইলেকট্রনসটাকেই বলা হচ্ছে ভ্যালেন্সি অফ দ্যাট এলিমেন্ট। ক্লিয়ার? এবার আমরা ভ্যালেন্সির কিছু কিছু স্পেসিফিক টাইপ পড়বো। মানে মেটালসের ক্ষেত্রে একটা টাইপ অফ ভ্যালেন্সি দেখতে পাবো, নন মেটালসের ক্ষেত্রে একটা দেখতে পাবো, আরেকটা স্পেশাল টার্ম পাবো দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েবল ভ্যালেন্সি।
এক্ষুনি আমরা জিনিসগুলো জেনে নেব। প্রথমে আসছে মেটালস। মেটালসের ক্ষেত্রে দেখা যায় যে তাদের আউটার মোস্ট শেলে 1, 2 or 3 নাম্বারস অফ ইলেকট্রন থাকছে। এবার আমরা জানি কি যে কোনো একটা এলিমেন্ট তার অ্যাটমের আউটার মোস্ট শেলে 8 or 2 নাম্বারস অফ ইলেকট্রন যদি থাকে তাহলে তারা স্টেবল হয়ে যায়। যদি 2 নাম্বারস অফ ইলেকট্রন থাকে তাকে আমরা বলি ডুপ্লেট ফর্মে রয়েছে, আর যদি 8 নাম্বারস অফ ইলেকট্রন থাকে তাকে আমরা বলি অক্টেট ফর্মে থাকে। এবার এই ডুপ্লেট ফর্মটা জেনারেলি সব এলিমেন্টের ক্ষেত্রে হয় না, বাট ম্যাক্সিমাম এলিমেন্টের ক্ষেত্রে আমরা অক্টেট ফুলফিলটাই দেখতে পাই। তাহলে কোনো একটা এলিমেন্টের একটা অ্যাটমে যদি এই অক্টেট ফুলফিলড থাকে তাহলে আমরা বলবো যে সেই এলিমেন্টের অ্যাটমটা কিন্তু একদম স্টেবল কন্ডিশনে রয়েছে, একদম ঠিকঠাকভাবে রয়েছে, এবং সব এলিমেন্টই চায় যে তাদের অক্টেটটা ফুলফিলড থাকুক। কিন্তু মেটালসের ক্ষেত্রে যেটা হচ্ছে তার আউটার মোস্ট শেলে 1, 2 or 3 এই নাম্বারস অফ ইলেকট্রনস থাকতে পারে। এবার বলো, কারোর আউটার মোস্ট শেলে যদি 2 নাম্বারস অফ ইলেকট্রন থাকে আর তাকে যদি সেটা 8 করতে হয়, দুটো ওয়ে থাকতে পারে। কি কি? একটা হচ্ছে তাকে আরো 6 ইলেকট্রনস নিতে হবে, তাহলে 6 + 2 8 হয়ে যাবে। আর একটা যেটা, দ্যাট ইজ এই দুটো ইলেকট্রনকে ও বের করে দেবে। ঠিক আছে, তাহলে তার যে আগের শেলটা ছিল সেখানে তো অলরেডি 8 নাম্বারস অফ ইলেকট্রন থাকবেই, কারণ একটা শেলে যদি 8 নাম্বারস অফ ইলেকট্রন না থাকে তাহলে নিশ্চয়ই পরের অরবিটে বা পরের শেলে ইলেকট্রন যাবে না। তাহলে এখানে যদি দুটো ইলেকট্রন থাকে আউটার মোস্ট শেলে, তার মানে নিশ্চয়ই তার আগের যে প্রিভিয়াস শেলটা রয়েছে সেখানে নিশ্চয়ই 8 নাম্বারস অফ ইলেকট্রন রয়েছে। ও কি করলো, এই দুটো ইলেকট্রনকে বের করে দিল। এবার ওর যে লাস্ট শেল বা লাস্ট অরবিট সেটা চেঞ্জ হয়ে গেল এবং সেটা আগের অরবিটে ফিরে এলো, অক্টেট ফুলফিল হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা এটা তো স্টেবল কন্ডিশনে রয়েছে। এবার যদি আমরা একটা এক্সাম্পলের থ্রুতে বলি একটু বুঝতে সুবিধা হবে। সোডিয়ামকে এখানে আমরা দেখেছি, মাঝখানে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকবে? প্রোটন থাকবে, নিউট্রন থাকবে, আর এরা তো রিয়াকশনে পার্টিসিপেট করছে না, কাজেই আমাদের এদের নিয়ে খুব একটা আলোচনা এখন করতে হবে না। সোডিয়ামের একদম যদি লাস্ট অরবিট বা শেলটা দেখো এখানে কিন্তু একটা ইলেকট্রন রয়েছে। তার যে আগের প্রিভিয়াস যে শেলটা সেখানে কটা রয়েছে? 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, রাইট? তাহলে এই অরবিটটা যদি ওর এই অরবিটটাই যদি আউটার মোস্ট অরবিট হয় বা আউটার মোস্ট শেল হয় তাহলে তোর কোনো চাপ নেই, অক্টেট ফুলফিল হয়ে গেছে। ও কি করবে, এই একটা ইলেকট্রনকে বের করে দেবে। কেন? কারণ এটা একটা হতে পারে, আদারওয়াইজ ওকে আরো 7 ইলেকট্রনসকে আনতে হবে, সেটা অনেক বেশি এনার্জির উপর ডিপেন্ড করবে, প্লাস অনেক বেশি ওটা ঝামেলার হয়ে যাবে। তাই জন্য কি করবে, এই একটা ইলেকট্রনকে বের করে দেবে। এটা ক্লিয়ার হলো? এবার একটা ইলেকট্রনকে যদি বের করে দেয়, আগে ওর মধ্যে কটা প্রোটন ছিল? 11 প্রোটনস ছিল, 11 ইলেকট্রনস ছিল। এখন ওর মধ্যে কটা প্রোটন রয়েছে? 11 প্রোটনসই রয়েছে, কিন্তু ইলেকট্রন একটা বের করে দিয়ে 10 ইলেকট্রন হয়ে গেছে। তাহলে এখন ওর মধ্যে একটা পজিটিভ চার্জ বেশি রয়েছে না, সেটাকেই আমরা কিন্তু এইভাবে ডিনোট করি, একদম সুপারস্ক্রিপ্টে একটাই প্লাস দিয়ে ডিনোট করি। এই যে ফর্মটা আমরা পেলাম এটাকে বলা হচ্ছে কি ক্যাটায়ন উইচ ইজ পজিটিভলি চার্জড, এবং এটা কিন্তু একটা স্টেবল কনফিগারেশনে রয়েছে। কেন? কারণ ওর অক্টেট ফুলফিল রয়েছে। এই যে যদি আমরা এই লাস্ট অরবিটটাকে যদি মুছে দিই, একদম তার আগের যে অরবিটটা বা শেলটা সেটা একদম অক্টেট ফুলফিলড হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা যে কোনো মেটালসের ক্ষেত্রে দেখতে পাবো তারা ক্যাটায়ন ফর্ম করছে। কেন? তাদের লাস্ট অরবিটে বা লাস্ট শেলে 1, 2 or 3 নাম্বারস অফ ইলেকট্রনস থাকে, সেগুলোকে ওরা বের করে দেয়। ফর এক্সাম্পল সোডিয়াম তো আমরা দেখলাম, সেরকমই পটাশিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, এরা হচ্ছে সব মেটালসের মধ্যে পড়ছে। অন দি অপোজিট হ্যান্ড যদি আমরা নন মেটালসের কথা বলি তখন দেখা যায় তাদের যে লাস্ট অরবিট সেখানে 5, 6 or 7 নাম্বারস অফ ইলেকট্রন থাকে। তাহলে এদের ক্ষেত্রে কোনটা পসিবল হবে বা কোনটা ইজিয়ার হবে, 5টা ইলেকট্রনকে বের করে দেওয়া নাকি আরো 3টে ইলেকট্রনকে নিয়ে আসা? অবভিয়াসলি 3টে ইলেকট্রনকে নিয়ে আসা। 7টা ইলেকট্রনকে বের করে দেবে নাকি একটা ইলেকট্রনকে আরো গেইন করে নেবে? অবভিয়াসলি 1 ইলেকট্রন উইল বি গেইনড। এদের ক্ষেত্রে দেখা যায় কি যে তারা অ্যানায়ন ফর্ম করছে। কিভাবে? অক্সিজেন। সেম
এটা তো নিউক্লিয়াস, প্রোটন আর নিউট্রন রয়েছে, এটা আমাদের এখন লাগছে না। আমরা যদি দেখি অক্সিজেনের একদম লাস্ট অরবিট যেটা, সেখানে কটা ইলেকট্রনস রয়েছে এখন? 6, 1 2 3 4 5 6, কিন্তু ওকে অক্টেট ফুলফিল করতে হবে। ও কি করবে, আরো দুটো ইলেকট্রনকে কিন্তু নিয়ে আসবে অন্য কোনো এলিমেন্টের অ্যাটম থেকে। হয়ে গেল। তাহলে আগে ওর মধ্যে কটা প্রোটন ছিল? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 প্রোটন ছিল অ্যান্ড 8 ইলেকট্রন ছিল। এখন ওর মধ্যে কটা ইলেকট্রন রয়েছে? 8 প্রোটন রয়েছে, বাট 10 ইলেকট্রনস হয়ে গেছে অল টুগেদার। তাহলে এখন এই যে ইলেকট্রনস দুটো যে এক্সট্রা হয়ে গেল, সেটাকে তো আমাকে বোঝাতে হবে। তখন আমি কি করি, ও 2 মাইনাস, এইভাবে এটাকে লিখে দিই। তাহলে এই যে 2 মাইনাস, এটাকেই আমরা বলছি অ্যানায়ন। যখন সুপারস্ক্রিপ্টে মাইনাস থাকে তখন সেটা হয়ে যায় অ্যানায়ন, যদি প্লাস থাকে বা পজিটিভলি চার্জড হয়ে যায় সেটা হয়ে যাবে ক্যাটায়ন। তাহলে ডুপ্লেট বা স্টেবল কনফিগারেশন হয়ে গেছে এবং এটাকে আমরা অ্যানায়ন বলছি। ফর এক্সাম্পল অক্সিজেন দেখলাম, এরকম ক্লোরিন হতে পারে, সালফার হতে পারে, এদের ক্ষেত্রে আমরা অ্যানায়ন দেখতে পাই। এবার একটু অন্যরকম যেই কনসেপ্টটা, দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েবল ভ্যালেন্সি। ভ্যারিয়েবল ভ্যালেন্সি হচ্ছে কিছু কিছু পার্টিকুলার এলিমেন্টস এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তাদের যে ভ্যালেন্সি সেটা মোর দ্যান 1 তারা হোল্ড করছে। মানে হয় 2 বা 3, 2 3 এরকম হতে পারে। মানে একবার 2 ভ্যালেন্সি শো করছে, একবার 3 শো করছে। আচ্ছা, 1 2 এরকম হতে পারে, 2 4 এরকম হতে পারে। মানে কি, এরা মোর দ্যান 1 ভ্যালেন্সি হোল্ড করছে, ভ্যারি করছে ভ্যালেন্সিটা ডিপেন্ডিং আপন আদার ফ্যাক্টরস। এই টাইপ অফ ভ্যালেন্সিটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি। যখন লোয়ার ভ্যালেন্সিটা ইউজ করে তখন সাফিক্সে আমরা আস ইউজ করি, ও ইউএস। আর যখন হায়ার ভ্যালেন্সি ইউজ করে তখন আমরা সাফিক্সে আইসি ইক ইউজ করি। তোমাদের যদিও নাম্বারটা দিয়ে দেয়, মানে ব্র্যাকেটে 2 বা 3 এরকম লিখে দেয়, বাট আমি বলবো আস ইক, এটা বলা প্র্যাকটিস করো, আদারওয়াইজ পরে গিয়ে এটা হ্যাবিচুয়েটেড হতে একটু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? তো সাফিক্সে যখন লোয়ার ভ্যালেন্সি তখন আস, হায়ার ভ্যালেন্সি হলে ইক, এটা একটু মাথায় রাখতে হবে। এবার কেন এটা হচ্ছে, সবার ক্ষেত্রে তো এটা হচ্ছে না, কিন্তু কারোর কারোর ক্ষেত্রে এটা হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা ভ্যারিয়েবল ভ্যালেন্সি মেইনলি দেখতে পাই ট্রানজিশন এলিমেন্টস এর ক্ষেত্রে। ট্রানজিশন এলিমেন্টস কোনটা? যারা মেটালস আর নন মেটালস এদের মধ্যে ব্রিজের মতন কাজ করছে। এরা কিন্তু মেটালয়েডস না। মেটালয়েডসে কি হয়েছিল, তাদের মধ্যে মেটালসের কিছু ক্যারেক্টার্স থাকবে, নন মেটালসের কিছু ক্যারেক্টার্স থাকবে, তারা হচ্ছে মেটালয়েডস। বাট ট্রানজিশন এলিমেন্টস হচ্ছে যারা মেটাল আর নন মেটালের মধ্যে একটা ব্রিজের মতন কানেকশন তৈরি করবে। দোজ এলিমেন্টস আর কল্ড ট্রানজিশন এলিমেন্টস। অ্যান্ড ইন কেস অফ দিস ট্রানজিশন এলিমেন্টস আমরা এই ভ্যারিয়েবল ভ্যালেন্সিটা দেখতে পাই। কেন? কারণ তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভেরি লিটল এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য আউটারমোস্ট অ্যান্ড দ্য পেনাল্টিমেট শেলস। এখানে একটু ডিটেইলে আমি বলে রাখছি কিরকম। যদি তোমরা একটা বিল্ডিং কে মনে করো একটা অ্যাটম, একটা বিল্ডিং, যে কোনো একটা বিল্ডিং, তার মানে পুরো বিল্ডিংটাকে আমি যদি একটা অ্যাটম বলি, তার নিশ্চয়ই 1 2 3 4 এরকম অনেকগুলো ফ্লোরস থাকবে। প্রত্যেকটা ফ্লোরসকে আমি বলছি যে তারা হচ্ছে এক একটা শেল বা অরবিট। ঠিক আছে? এবার প্রত্যেকটা ফ্লোরে কি একটাই রুম থাকবে? না, মোর দ্যান 1 রুম থাকবে। এরকম প্রত্যেকটা রুমকে আমি বলতে পারি সাব শেল। তার মানে আমি কি বুঝলাম, প্রত্যেকটা অরবিট, মানে আমি কে অরবিট, এল অরবিট, বিশেষ করে এটা এল থেকেই স্টার্ট হয়, এম অরবিট, প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখতে পাবো যে তাদের মধ্যে আরো কিছু কিছু ছোট ছোট রুমস রয়েছে। ঠিক আছে? তাদের কিছু কিছু নাম রয়েছে, যেমন এস একটা, পি একটা, ডি একটা, এফ একটা, সবগুলো স্মল লেটারে। এদেরকে বলা হচ্ছে কি সাব শেল। কেন? কারণ তারা একটা শেলের মধ্যে আবার কিছু কিছু রুমস, মানে ডিফারেন্সিয়েশন রয়েছে। এবার দেখা যায় যেটা ট্রানজিশন এলিমেন্টস এর ক্ষেত্রে, এই যে সাবশেল, তাদের মধ্যে আচ্ছা, সাবশেলে কারা থাকবে? ইলেকট্রনসই থাকবে। মানে আমরা তো বলি যে ইলেকট্রনস থাকে শেলে, ইলেকট্রনস অ্যাকচুয়ালি থাকছে সাবশেলের মধ্যে। মানে আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কোন ফ্লোরে থাকো, তুমি বলে সেকেন্ড ফ্লোরে থাকি, কিন্তু সেকেন্ড ফ্লোরের কোন রুমে থাকো সেটাও তো আমাকে জানতে হবে।
মানে 2B 2A 2C সেটাও তো আমাকে জানতে হবে, বা কোন ফ্ল্যাটে থাকো। সেই রকমই এখানেও তাই, যে এটা হচ্ছে ফ্লোরের নাম্বার, যে কোন ফ্লোরে আছে, কোন শেলে রয়েছে, কিন্তু সেই শেলটা বা সেই অরবিটটার কোন রুমে রয়েছে, দ্যাট ইজ কল্ড ইটস সাবশেল। আমি বললাম পি সাবশেলে রয়েছে। তো এইরকম ভাবে কিন্তু আমরা দেখতে পাই যে ইলেকট্রনস গুলো এরকম ভাবে ডিস্ট্রিবিউটেড থাকে একটা অ্যাটমের মধ্যে। এবার ট্রানজিশন এলিমেন্টস এর ক্ষেত্রে যেটা দেখা যায়, যে এই সাবশেল গুলোর মধ্যে এনার্জি ডিফারেন্স খুব কম হয়, যার জন্য আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রন তো বেরিয়ে যাচ্ছে, সেটা বাদ দিয়েও তার যে আগের শেল যেটা রয়েছে সেখান থেকেও ইলেকট্রন বেরিয়ে যেতে পারে। এবার এটা ডিপেন্ড করছে আদার্স ফ্যাক্টর, মানে কি তার টেম্পারেচার কিরকম, তার প্রেশার কিরকম, আচ্ছা কোন এলিমেন্টের সাথে রিয়াকশনটা হচ্ছে, এরকম আদার্স আরো কিছু ফ্যাক্টরস রয়েছে, তার উপর ডিপেন্ড করছে যে শুধু আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, নাকি পেনাল্টিমেট মানে তার আগের শেলটা থেকেও বেরিয়ে যেতে পারে। এইগুলো কিন্তু, এই যে পার্টটা বললাম সাবশেলের পার্টটা, তোমরা এখন এটা পাবে না, এটা একটু উঁচু ক্লাসের জিনিস, বাট এটা আমি জাস্ট জানার জন্য বলে রাখলাম যে এইরকম একটাও কনসেপ্ট হয়। কাজেই ইলেকট্রনস আমরা যখন উঁচু ক্লাসে উঠবো দেখতে পাবো যে ইলেকট্রনস আউটার মোস্ট শেলে যাচ্ছে, তারপরে আবার সাবশেলের অন্য একটা সাবশেলের মধ্যে আসছে পেনাল্টিমেট শেলে, তো এই জিনিসগুলো হতে থাকে। তো তাই জন্য দেখা যায় ভ্যারিয়েবল ভ্যালেন্সি ইন কেস অফ ট্রানজিশন এলিমেন্টস। এবার ট্রানজিশন এলিমেন্টস তাহলে কোন কোন এলিমেন্টস এর ক্ষেত্রে আমরা দেখতে পাই, এখানে চার্ট দেওয়া রয়েছে, খুব ইম্পর্টেন্ট লাগবে। যদি আমরা আয়রনের কথা বলি, আয়রনের দুটো ভ্যালেন্সি, আয়রনকে আমরা তো এফি দিয়ে ডিনোট করি, 2 and 3। যখন আমরা 2 লিখবো মানে এফি 2+ লিখবো তখন সেটাকে বলবো ফেরাস, আর যখন Fe3+ লিখবো তখন সেটাকে বলবো ফেরিক। আচ্ছা, কপারের ক্ষেত্রে ল্যাটিন নেম হচ্ছে কিউপ্রাম, সেখান থেকে এসছে সিইউ। কপারের ক্ষেত্রে দুটো দেখা যায়, সিইউ প্লাস মানে ভ্যারিয়েবল মানে ভ্যালেন্সি 1, আর সিইউ 2+ মানে ভ্যালেন্সি 2, কিউপ্রাস অ্যান্ড কিউপ্রিক। লেডের ক্ষেত্রে প্লাম্বাম থেকে টার্মটা এসছে পিবি। আচ্ছা, এখানেও তাই, প্লাম্বাস মানে PB2+, আর প্লাম্বিক মানে হচ্ছে PB4+। ঠিক আছে। আচ্ছা, মার্কিউরির ক্ষেত্রে চলে আসছে মার্কিউরাস 1 আর মার্কিউরিক হচ্ছে 2। টিন স্ট্যানাম থেকে এসছে, স্ট্যানাস হচ্ছে 2 আর স্ট্যানিক হচ্ছে 4। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি এগুলো কিন্তু সব ক্যাটায়ন্স এর কথা বলা হয়েছে, মানে সবগুলোই প্লাস ভ্যালেন্সি ক্যাটায়ন্স, বাট অ্যানায়ন্স এর ক্ষেত্রেও হতে পারে, সাচ অ্যাজ নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু 3 2 1 এই তিনটে ভ্যালেন্সি শো করতে পারে, এটা একটুখানি মাথায় রাখবে, এখানে দেওয়া নেই। এরপরে আসছে রেডিক্যালস অর আয়ন্স। আমরা যখন রেডিক্যালস অর আয়ন্স এর কথা বলি, আমরা টার্ম দুটোকে ইন্টারচেঞ্জ করে ইউজ করি, কিন্তু রেডিক্যালস আর আয়ন্স এর ক্ষেত্রে একটু ডিফারেন্স রয়েছে, আমরা জেনে নেব। বাট হোয়াট ইজ রেডিক্যাল? রেডিক্যাল হচ্ছে একটা অ্যাটম বা আ গ্রুপ অফ অ্যাটম of different elements which acts like a single unit and carries an electric charge, সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। মানে আমি O2- বললাম, একটা সিঙ্গেল অ্যাটম, বা আমি বললাম OH-, এটার নাম কি হাইড্রক্সাইড আয়ন। তাহলে এখানে 2 টাইপস অফ অ্যাটম রয়েছে, একটা অক্সিজেনের অ্যাটম, একটা হাইড্রোজেনের অ্যাটম। এরা হচ্ছে গিয়ে আয়ন্স। কেন? কারণ এদের মধ্যে চার্জ রয়েছে, নেগেটিভ নেগেটিভ। আমি যদি বলি আচ্ছা K+ পজিটিভ চার্জ রয়েছে, তো এরা প্রত্যেকেই হচ্ছে আয়ন্স। বাট আয়ন্স আর রেডিক্যালস এর মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। কিরকম? আয়ন্স হ্যাভ ফুললি ফিল্ড অক্টেট, বাট রেডিক্যালস দে পোজেস আনপেয়ার্ড ইলেকট্রনস। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি হাইড্রক্সাইড আয়ন আর হাইড্রক্সিল রেডিক্যাল। হাইড্রক্সাইড আয়নকে আমরা এইভাবে লিখতে পারি 1 2 3 4 5 6, বাট হাইড্রক্সিল রেডিক্যাল যেটা, সেটাকে আমরা লিখতে পারি H, মানে কি একটা ইলেকট্রন কম আছে, রাইট? তাহলে এই যে একটা ইলেকট্রন, ইলেকট্রন সবসময় কিন্তু পেয়ারে থাকে, এরকম ভাবে থাকে, ঠিক আছে? তো এই যে একটা ইলেকট্রন, সেটা আনপেয়ার্ড ইলেকট্রন। এটা আমরা কোথায় দেখতে পাবো? ইন কেস অফ রেডিক্যালস। তাহলে এইটাকে আমি বলবো কি হাইড্রক্সিল রেডিক্যাল, যেটাকে অ্যাকচুয়ালি এটার নিচে হয়ে গেছে, বাট এটা এইভাবে লেখা হয়, মিডিলে থাকে ডটটা। বাট হাইড্রক্সাইড আয়ন মানে কি OH-, বা সেটাকে আমরা সামনের দিকে মাইনাস করেও এরম ভাবে লিখতে পারি।
এটা হয়ে গেল আয়ন, যেখানে পেয়ার্ড ইলেকট্রনসই আমরা দেখতে পাই। আয়ন্স আর স্টেবল কারণ তাদের অক্টেট ফুলফিল্ড থাকে আর একদম 8 নাম্বারস অফ ইলেকট্রন লাস্ট শেল বা আউটার মোস্ট শেলে থাকছে। এবার যদি কেউ স্টেবল হয়ে যায় তার মানে কি ইন্ডিপেন্ডেন্টলি একদম বেশি টাইম অবধি ঠিকঠাক থাকতে পারবে। বাট রেডিক্যালস এর ক্ষেত্রে আমরা দেখতে পারবো দিস আর আনস্টেবল ইন নেচার। কেন? কারণ তাদের অক্টেট ফুলফিল্ড থাকে না। তো এই দুটো ডিফারেন্স একটু জেনে রাখা ভালো। ইফ অ্যান অ্যাটম লসেস ইলেকট্রন, তাদেরকে আমরা কি বলছি? ইলেকট্রন লস করছে, তার মানে তারা পজিটিভলি চার্জড ক্যাটায়ন হয়ে যাচ্ছে এবং তাদেরকে আমরা বেসিক রেডিক্যাল বলতে পারি। এখানে তাহলে বলো বেসিক রেডিক্যাল কোনটা হবে? মেটালস এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো বেসিক রেডিক্যাল। কেন? কারণ তারা পজিটিভলি চার্জড ক্যাটায়ন হয়ে যাচ্ছে। আর অ্যাসিডিক রেডিক্যাল আমরা কোথায় দেখতে পারবো? নন মেটালিক আয়ন্স এর ক্ষেত্রে। কেন? কারণ তারা অ্যানায়ন হয়ে যাচ্ছে এবং তারা নেগেটিভলি চার্জড। তাহলে এই দুটো জিনিস কিন্তু একটু গন্ডগোল হয়ে যায় যে ক্যাটায়ন মানে অ্যাসিডিক নাকি বেসিক। ক্যাটায়ন হলে সেটা হয়ে যাবে বেসিক রেডিক্যাল, আর অ্যানায়ন হলে সেটা হয়ে যাবে অ্যাসিডিক রেডিক্যাল। এইভাবে মনে রাখতে পারো যে অ্যানায়ন আর অ্যাসিড দুটোতেই স্টার্টস উইথ এ। অ্যাসিড রেডিক্যাল যদি তাহলে আমরা দেখে নিই, এটা যেটা বললাম কোথায় আমরা দেখতে পাবো? নন মেটালিক আয়ন্স এর ক্ষেত্রে যারা ইলেকট্রন গেইন করছে, ওয়ান অর মোর ইলেকট্রনস উইল বি গেইনড ইন কেস অফ অ্যাসিড রেডিক্যাল। এবং এখানে আমরা দেখতে পাই, যদি আরেকটা ভাবে বলি, এরা হাইড্রোজেন আয়ন্সকে রিমুভ করে দেয়। মানে ফর এক্সাম্পল আমি HCl নিয়ে বলছি, HCl ডিসোসিয়েট করছে H প্লাস আর Cl মাইনাসে। তাহলে Cl মাইনাসের যদি আমি কথা বলি যে Cl মাইনাসটা কি অ্যাসিড রেডিক্যাল না বেসিক রেডিক্যাল? কি হবে? অ্যাসিড রেডিক্যাল। কেন? কারণ ও হাইড্রোজেন আয়ন এটাকে ডিসোসিয়েট করে দিয়েছে এবং রিমুভ করে দিয়েছে, রাইট? এটার সাথে আরেকটা জিনিস বলে রাখি, হাইড্রোজেন আয়ন আর প্রোটন দুটো কি আলাদা? না, দুটো কিন্তু সেম। কেন? কারণ হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে। এবার এই ইলেকট্রনটা বেরিয়ে গেছে, তাই জন্যই এটা নিশ্চয়ই H প্লাস হয়ে গেছে। এখন ওর মধ্যে তো আছেই একটা প্রোটন, তাহলে হাইড্রোজেন আয়ন আর একটা প্রোটন দুজনের মধ্যে কি অ্যাজ সাচ কোনো ডিফারেন্স রয়েছে? নেই। তাহলে আমরা হাইড্রোজেন আয়ন বা H প্লাস বলতে পারি বা প্রোটনও বলতে পারি, কিন্তু এখানে আমরা হাইড্রোজেন আয়ন টার্মটাই ইউজ করব। বোঝা গেল? তো যেই এলিমেন্ট গুলো বা যেই রেডিক্যাল গুলো হাইড্রোজেন আয়নটাকে রিমুভ করতে পারে, দোজ আর কল্ড অ্যাসিড রেডিক্যাল। ফর এক্সাম্পল Cl মাইনাস তো আমরা দেখলাম, O2 মাইনাস, S2 মাইনাস, এরা সবাই হচ্ছে কি সিম্পল অ্যাসিড রেডিক্যাল। কেন? কারণ তাদের প্রত্যেকের মধ্যে ওয়ান টাইপ অফ অ্যাটম রয়েছে। আর কম্পাউন্ড কখন হয়ে যাবে? যখন মোর দ্যান ওয়ান টাইপ অফ অ্যাটম থাকবে। ফর এক্সাম্পল NO3 মাইনাস, NO3 মাইনাস, CO3 2 মাইনাস, মানে CO3 2 মাইনাস, এইভাবে লিখতে হয়। আচ্ছা, CH3COO মাইনাস কোথায় আমরা দেখতে পাবো? অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। এটা ডিসোসিয়েট করছে কি CH3COO মাইনাস প্লাস H প্লাস। তাহলে এই যে একটা হাইড্রোজেন আয়ন সেটাকে বের করে দিল, তাহলে CH3COO মাইনাসটা হয়ে যাচ্ছে কিন্তু অ্যাসিড রেডিক্যাল। জাস্ট লাইক দ্যাট। এবার যদি আমরা বেসিক রেডিক্যালের দিকে তাকাই, এরা কি করবে না, এরা হচ্ছে লস করবে ওয়ান অর মোর ইলেকট্রনস, ফর এক্সাম্পল মেটালিক অ্যাটমস যারা তারা, এবং এইভাবে এরা কিন্তু ক্যাটায়ন ফর্ম করবে, তাই তো? এখানে আমরা দেখেছি অ্যানায়ন ফর্ম করতে, আর এখানে আমরা দেখব এরা ক্যাটায়ন ফর্ম করবে। এবং ফর এক্সাম্পল এখানে আমরা দেখলাম কি হাইড্রোজেন আয়নটাকে রিমুভ করছে ফর অ্যাসিড রেডিক্যাল, আর ইন কেস অফ বেসিক রেডিক্যাল এরা হাইড্রক্সাইড আয়নকে রিমুভ করবে, যেমন NaOH। তাহলে এটা কিসে ডিসোসিয়েট করছে? Na প্লাস OH মাইনাস। তাহলে OH মাইনাসটাকে বের করে দিচ্ছে, তাহলে এই Na প্লাসটা হয়ে যাবে বেসিক রেডিক্যাল। মানে যে বের করে দেবে that will be called acid or basic radical. তাহলে Na প্লাস হলো, K প্লাস হলো, Ca2 প্লাস, এরা সবাই সিম্পল বেসিক রেডিক্যাল। কেন? কারণ ওয়ান টাইপ অফ অ্যাটম রয়েছে, যেটা আমরা একটু আগে বললাম। আর কম্পাউন্ড অ্যাসিড রেডিক্যাল, সরি এটা বেসিক হবে, ঠিক আছে, টাইপিং মিস্টেক আছে। তো এটা বেসিক রেডিক্যাল হবে। ফর এক্সাম্পল NH4 প্লাস, অ্যামোনিয়াম আয়ন যেটা NH4 প্লাস, তাহলে একটা নাইট্রোজেন রয়েছে, চারটে হাইড্রোজেন রয়েছে, তার মানে কি টু টাইপস অফ অ্যাটম রয়েছে। তাহলে এরা হয়ে যাবে কম্পাউন্ড বেসিক রেডিক্যাল।
ভ্যালেন্সি চার্ট এখানে দেওয়া রয়েছে। এই চার্টটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এই চার্টটা যদি আমরা ভালো করে করে রাখি তাহলে আমাদের কিন্তু এরপরে যে আমরা ফর্মুলাগুলো দেখবো সেগুলো করতে খুব ইজি হবে এবং আমাদের লাগবে এই চার্টটা, ঠিক আছে? মনোভ্যালেন্ট মানে হচ্ছে যাদের ভ্যালেন্সি 1, ডাইভ্যালেন্ট বা বাইভ্যালেন্ট তাদের হচ্ছে ভ্যালেন্সি 2, আর ট্রাইভ্যালেন্ট হচ্ছে ভ্যালেন্সি 3। মনো, ডাই, ট্রাই। এবার এদের আবার দুটো টাইপ হতে পারে, একটা হচ্ছে পজিটিভ আয়ন মানে ক্যাটায়ন্স, একটা হচ্ছে নেগেটিভ আয়ন্স মানে অ্যানায়ন্স। এবার কারা কারা পজিটিভ মনোভ্যালেন্ট আয়ন, কারা কারা ডাইভ্যালেন্ট ক্যাটায়ন, কারা কারা ট্রাইভ্যালেন্ট ক্যাটায়ন, এগুলো আমাদের দেখতে হবে। তার সাথে অ্যানায়নগুলোও দেখতে হবে। তো এই চারটা বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট আমাদের ফর্মুলাগুলোকে নিজেদের এফিসিয়েন্সির সাথে লেখার জন্য, তা না হলে ফর্মুলা মুখস্থ করতে হবে, যেটা একদমই ঠিক না। এখান থেকেই আমরা চলে আসবো ফর্মুলাতে। ম্যাগনেসিয়াম নাইট্রাইট, আচ্ছা নাইট্রাইট যেহেতু পেলাম বলে রাখি, নাইট্রাইট একটা হয়, নাইট্রাইট, আচ্ছা নাইট্রাইট একটা হয়, আর নাইট্রেট একটা হয়। তিনটে খুবই গুলিয়ে যায়, কোনটা কি বোঝা যায় না, মানে মনে থাকে না। নাইট্রাইট যখন ডি হচ্ছে সেটা হচ্ছে N3-, এই যে N3-, যেটা এখানে লেখা আছে। নাইট্রাইট হচ্ছে NO2-, NO2-, না কিন্তু এটা না, কিন্তু NO2-, এটা কিন্তু না, এটা না, ঠিক আছে? NO2-, আর নাইট্রেট হচ্ছে এখানে লিখছি NO3-। এই তিনটে কিন্তু একটু গন্ডগোল পাকিয়ে যায়, বাট এটা একটু মনে রাখতে হবে। নাইট্রাইট ডি যখন হবে তখন জাস্ট N3-, নাইট্রাইট হলে NO2-, আর নাইট্রেট হলে NO3-। ক্লিয়ার? এবার আমরা এখানে চলে আসি ম্যাগনেসিয়াম নাইট্রাইট। এবার আমরা জানবো যে আমরা ফর্মুলা কি করে নিজের মতন করে লিখতে পারি, মানে নিজের মতন করে বলতে মুখস্থ না করে জাস্ট মেমোরাইজিং দিস ভ্যালেন্সিস আমরা কি করে লিখতে পারি। ম্যাগনেসিয়াম, তার আয়ন্স কি আমরা দেখেছি, এই যে Mg2+। তাহলে আমি আগে ম্যাগনেসিয়ামের আয়নটা লিখে নিলাম Mg2+। এবার আমাকে নাইট্রাইটটা লিখতে হবে। নাইট্রাইট কি দেখলাম এইমাত্র N3-, তাহলে আমি নাইট্রাইট লিখে নিলাম N3-। ভ্যালেন্সি যখন আমরা লিখবো তখন কিন্তু আমরা প্লাস মাইনাস আর লিখবো না, জাস্ট ভ্যালু মানে ডিজিটটা লিখবো। তাহলে ম্যাগনেসিয়াম এর ভ্যালেন্সি হয়ে যাচ্ছে কত, 2। সেম ভাবে এখানে নাইট্রোজেন যেটা মানে নাইট্রাইট, তার ভ্যালেন্সি হয়ে যাচ্ছে কত, 3। যখন আমরা মলিকুলার ফর্মুলাটা লিখবো তখন এটা ক্রিস ক্রস মেথডে লিখতে হবে, ক্রিস ক্রস মেথডে লিখতে হবে। মানেটা কি? মানেটা হচ্ছে এই ভ্যালেন্সিটা চলে যাবে এর সাবস্ক্রিপ্টে, সুপারস্ক্রিপ্ট না, সাবস্ক্রিপ্ট, আর এই ভ্যালেন্সিটা চলে আসবে এর সাবস্ক্রিপ্টে, দুজনেরই সাবস্ক্রিপ্টে যাবে। তাহলে এটা হয়ে যাবে কি Mg3N2। Mg3N2 বোঝা গেল? সেম ভাবে অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে অ্যালুমিনিয়াম কি Al3+, এই যে, আর সালফেট কোথায়, SO4-2-, ডাইভ্যালেন্ট নেগেটিভ আয়ন মানে অ্যানায়ন। তাহলে আমি প্রথমে লিখে নেব অ্যালুমিনিয়াম মানে কত, Al3+। যখন আমি লিখবো প্রথমে তখন প্লাস মাইনাসটা মেনশন করব। সালফেট কত, SO4-2-, এটা দেখে নাও, SO4-2-, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি হচ্ছে, Al অ্যালুমিনিয়াম তার ভ্যালেন্সি কত, 3, আর সালফেট আয়ন যেটা তার ভ্যালেন্সি কত, 2। সেম ক্রিস ক্রস হয়ে যাবে, তাহলে এটা এখানে যাবে, এটা এখানে যাবে। তাহলে আলটিমেটলি ফর্মুলা কি হবে, Al2SO4। এবারে বলো আমরা 3টা কিভাবে লিখবো? যদি শুধু SO4 3 লিখি তাহলে বোঝাবে কি শুধু অক্সিজেনের সাবস্ক্রিপ্টে 3 রয়েছে, মানে জাস্ট জিনিসটা এরকম বোঝাবে, কিন্তু এটা তো না। আমাকে পুরো সালফেট, এই পুরো আয়নটাকে বোঝাতে হবে।
আমি কি করব, ব্র্যাকেট দিয়ে 3 লিখবো। যদি আমি ব্র্যাকেট দিয়ে 3 লিখি তাহলে আমার কি বোঝাচ্ছে, এই 3টা অক্সিজেনের জন্য অ্যাপ্লিকেবল, আবার সালফারের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে আমি এটা এইভাবে লিখবো। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসছে কি ক্যালসিয়াম ফসফেট। সেম, তাহলে দেখে নাও, ফসফেট কত, PO4 3- আর ক্যালসিয়াম কত, Ca2+। বারবার বলছি এই চার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ক্যালসিয়াম Ca2+, আর ফসফেট কত, PO4 3-। তাহলে এখান থেকে ক্যালসিয়ামের আমি কি পাচ্ছি, ভ্যালেন্সি 2, আর ফসফেটের কত পাচ্ছি, PO4 এর পাচ্ছি 3। তাহলে ক্রিস ক্রস যদি হয়ে যায় তাহলে কি হচ্ছে, Ca3 PO4, এখানেও তাহলে PO4 পুরোটাকে বোঝাতে হবে, হোল 2, কারণ আমি যদি শুধু 2 লিখতাম ওটা অক্সিজেনকে ডিনোট করতো। নেক্সট আসছে অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম কি, NH4+। তাহলে এই যে মনোভ্যালেন্টে রয়েছে NH4+। আচ্ছা, অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, নাইট্রেট কি পেয়েছি, এই যে NO3-। তাহলে আমি এখানে কি লিখতে পারি, অ্যামোনিয়াম মানে NH4+, আর নাইট্রেট মানে NO3-। তাহলে এখান থেকে NH4 যেটা, তার ভ্যালেন্সি হয়ে যাচ্ছে কত, 1, আর এখান থেকে নাইট্রেট যেটা, তার ভ্যালেন্সি কত হয়ে যাচ্ছে, এটারও ভ্যালেন্সি হয়ে যাচ্ছে 1। তাহলে আমি যদি এরকম ক্রিস ক্রস করে লিখি, কি লিখবো, NH4 1 এখানে আমরা লিখতেও পারি, না লিখলেও হয়, আমরা লিখি না, ঠিক আছে, কারণ কিছু নেই মানেই 1, ঠিক আছে, যেমন আমরা ডিনোমিনেটরে কিছু নেই মানেই 1 সেটা বুঝেই যাই, এখানেও তাই। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল এটার ফর্মুলা। এই যে আয়রন 3 ক্লোরাইড, কিন্তু অ্যাকচুয়াল যদি এটার নাম বলি, এটার নাম আমরা কি পড়বো, ফেরিক ক্লোরাইড, কারণ 3 রয়েছে, আয়রনের কত কত হয়, +2 হতে পারে বা +3 হতে পারে, এখানে 3টা নিয়েছে তাই জন্য ফেরিক ক্লোরাইড। তাহলে এখানে আমরা কি পাবো, Fe3+, আর ক্লোরাইডের হচ্ছে Cl-, চার্টে পেয়ে যাবে, দেখিয়ে দিই একবার, Cl-, একদম প্রথমেই রয়েছে নেগেটিভ আয়ন্সে, ঠিক আছে, এই যে। তাহলে Fe3+, তার মানে এখানে আয়রনের ভ্যালেন্সি হয়ে গেছিল 3, আর এখানে ক্লোরাইড আয়নের কত হয়ে যাবে, 1। তাহলে সেম ক্রিস ক্রস যদি হয়ে যায়, আলটিমেটলি এর ফর্মুলা কি হবে, FeCl3। এখানে আর ব্র্যাকেট দেবো না, কেন, কারণ Cl কিন্তু একটাই অ্যাটমকে ডিনোট করছে। নেক্সট Pb। আচ্ছা, আমি ফর্মুলাটাই বলে দিচ্ছিলাম, লেড অক্সাইড। লেডের ক্ষেত্রেও আমরা জানি কি, দুটো হতে পারে, 2 আর 4, এখানে 2 নিয়েছে, তো আমরা কি করতে পারি যে Pb2+ লিখতেই পারি, আর অক্সাইড মানে কি O2-, এটাও থাকবে চার্টে, O2-, এই যে ডাইভ্যালেন্টের নেগেটিভ আয়ন্সের একদম প্রথমেই রয়েছে। তাহলে অক্সাইডের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, O2-। তাহলে Pb হয়ে যাচ্ছে 2, আর অক্সাইডের হয়ে গেছে কত, 2। এবার দেখো ক্রিস ক্রস যদি আমরা করে দিই জিনিসটা কিরকম হবে, Pb2O2, ঠিক, কিন্তু আমাদের একটা রুল এটাও মাথায় রাখতে হবে, যখন এটাকে সিম্পলিফাই করা যাবে আমরা সিম্পলিফাইড ফর্মটাকে লিখবো, মানে আমরা যদি রেশিওতে দেখি 2:2, আমরা কি করি, 1:1 করে দিই না, এটার সিম্পলিফাইড ফর্ম। ঠিক তেমনি এখানেও আমাকে কিন্তু সিম্পলিফাইড ফর্মেই লিখতে হবে। তাহলে 2 দুটোই ক্রিস ক্রস হয়ে গেছে, অ্যাকচুয়ালি কত হচ্ছে, PbO, কারণ 1 তো আমরা লিখি না। আচ্ছা, যদি এটা এরকম থাকতো 4:2, তাহলে আমরা কি করতাম, এটা 2 লিখতাম, ইস টু এটা 1 লিখতাম। এক্ষেত্রেও কিন্তু যদি এরকম কোনো মলিকিউল হয়, অবভিয়াসলি হয়, তো তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের সিম্পলিফাইড ফর্মটাকেই লিখতে হবে, এটা কিন্তু একটু মাথায় রাখবে, ঠিক আছে, যে আমাদের সবসময় তার সিম্পলিফাইড ফর্ম যেটা সেটাকেই মেনশন করতে হবে। বোঝা গেল? আচ্ছা, সোডিয়াম সালফেট। সোডিয়ামের কত, Na+, এই যে সোডিয়াম Na+, আর সালফেটের কত, SO4 2-। তাহলে চলো দেখে নি, সোডিয়াম মানে Na
প্লাস সালফেট SO4 2 মাইনাস, তাহলে এখান থেকে সোডিয়ামের কত হচ্ছে 1 হচ্ছে, আর এখানে সালফেটের কত হচ্ছে 2 হচ্ছে, সেম ক্রিস ক্রস একই জিনিস। তাহলে আলটিমেটলি কি হবে Na2SO4, এখানে আর হোল দিতে হবে না কারণ হোল 1 মানে আমরা তো লিখছি না। আচ্ছা নেক্সট আসছে কত পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম মানে কি K প্লাস, এই যে একদম প্রথমেই রয়েছে K প্লাস, আর কার্বনেট কত CO3 2 মাইনাস। তাহলে এখানে যদি আমরা লিখি কি কি লিখবো, পটাশিয়াম মানে হচ্ছে K প্লাস, আর কার্বনেট মানে কত বললাম CO3 2 মাইনাস। তাহলে আলটিমেটলি পটাশিয়ামের হয়ে যাচ্ছে কত ভ্যালেন্সি 1, আর এখানে CO3 যেটা মানে কার্বনেট যেটা সেটার হয়ে যাচ্ছে কত 2, তাহলে সেম ক্রিস ক্রস হয়ে যাবে কত K2 আর CO3, বোঝা গেল। আচ্ছা নেক্সট হয়ে যাচ্ছে কি জিঙ্ক অক্সাইড, জিঙ্কের কত হয় Zn2 প্লাস, এই যে Zn2 প্লাস রয়েছে ম্যাগনেসিয়ামের জাস্ট পাশে, আর অক্সাইড মানে O2 মাইনাস, এখানেও রয়েছে O2 মাইনাস। তাহলে আমরা এখানে কি লিখতে পারি Zn2 প্লাস, আচ্ছা সরি এটা হাইড্রক্সাইড, ভেরি সরি, হাইড্রক্সাইড মানে কত OH মাইনাস, ঠিক আছে। তাহলে Zn এর আলটিমেটলি কত হয়ে যাচ্ছে ভ্যালেন্সি 2, আর হাইড্রক্সাইডের কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, রাইট। তাহলে সেম ক্রিস ক্রস যদি করি Zn আর OH হোল 2, কেন কারণ আমাকে পুরো অক্সিজেন হাইড্রোজেন দুটোকেই বোঝাতে হবে। আচ্ছা ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের দেখলাম Ca2 প্লাস হয়, আর ক্লোরাইডের কি হয় Cl মাইনাস হয়, তাহলে এখান থেকে ক্যালসিয়ামের কত হবে 2 হবে, আর ক্লোরাইডের কত হবে Cl এর কত হবে 1 হবে। সেম এটাকেও যদি ক্রিস ক্রস করে লিখি কত হবে আলটিমেটলি ফর্মুলা Ca, কারণ তার ভ্যালেন্সি তো 1 থাকছে এখানে, আর Cl2, বোঝা গেল। তো এই ছিল হচ্ছে আমাদের কিছু মলিকুলার ফর্মুলা, এগুলো আমাদের ওই চারটা পড়ে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ না তো এগুলো মুখস্থ করতে হবে, সেটা খুবই চাপের ব্যাপার, কারণ শুধু যে এইগুলোই থাকবে তার কোনো মানে নেই, নতুন নতুনও হতে পারে। তো আমরা যদি এই চার্টটা খুব ভালো করে করে রাখি আমাদের কিন্তু প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখবো দ্যাট ইজ ইম্পর্টেন্স অফ কেমিক্যাল ফর্মুলা। তাহলে কেমিক্যাল ফর্মুলা থেকে আমরা কি কি বুঝতে পারি, ইট রিপ্রেজেন্টস ওয়ান মলিকিউল অফ আ কম্পাউন্ড। আমি যখনই CaCl2 দেখছি আমি বুঝে যাচ্ছি যে আচ্ছা ক্যালসিয়াম ক্লোরাইডের একটা মলিকিউল। এই মলিকিউলটা থেকে আমরা দেখতে পারি কোন কোন এলিমেন্টস রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ক্লোরাইড রয়েছে মানে ক্লোরিন রয়েছে, নাম্বার অফ অ্যাটমস কোন এলিমেন্টের কটা, মানে ক্যালসিয়ামের এখানে একটাই অ্যাটম রয়েছে, ক্লোরিনের দুটো অ্যাটম রয়েছে, এটাও আমরা বুঝে যাচ্ছি, অ্যান্ড তার সাথে সাথে আমরা মলিকিউলার মাসটাকেও ক্যালকুলেট করতে পারছি। সো দিজ আর সাম ইম্পর্টেন্স অফ কেমিক্যাল ফর্মুলা। এবার যেটা আসছে আমাদের কেমিক্যাল ইকুয়েশন। কেমিক্যাল ইকুয়েশন জিনিসটা কি, কোন একটা রিয়াকশন হচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু ওটা আমি পেন অ্যান্ড পেপারে তো বোঝাতে হবে, আমাকে লিখতে হবে, সেই রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে কেমিক্যাল ইকুয়েশন। মানে দিস আর দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ কেমিক্যাল রিয়াকশনস। যে কোনো একটা রিয়াকশন হচ্ছে সেটা যদি আমি পেন অ্যান্ড পেপারে রিপ্রেজেন্ট করতে চাই সেটা আমাকে কেমিক্যাল ইকুয়েশনের থ্রুতে বোঝাতে হবে। এবার কেমিক্যাল ইকুয়েশন মানে রিয়াকশনের ক্ষেত্রে যারা রিয়াকশনে পার্টিসিপেট করছে তাদেরকে বলা হচ্ছে রিয়াকটেন্টস, আর পার্টিসিপেট করার পর যেই জিনিসটা তৈরি হচ্ছে মোর দ্যান ওয়ানও হতে পারে তাদেরকে বলা হচ্ছে কি প্রোডাক্টস। এবার আমরা যখন কেমিক্যাল ইকুয়েশন লিখবো তখন আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, কিরকম ফিজিক্যাল স্টেটটা মানে মেনশন করতে হবে। যদি সেটা সলিড স্টেটে থাকে আমরা ব্র্যাকেটে S লিখবো, লিকুইড হলে L লিখবো, গ্যাসিয়াস হলে G লিখবো, আর অ্যাকুয়াস সলিউশন মানে সেটা যদি ওয়াটারে ডিজলভড থাকে সেটাকে আমরা AQ লিখবো, রাইট। এবার ফর এক্সাম্পল আমরা সোডিয়াম তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশন করাচ্ছি, তাহলে সোডিয়ামটা সলিড ফর্মে রয়েছে, ব্র্যাকেটে আমি S লিখেছি। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কিন্তু ডাইলিউটেড ফর্মে থাকে, মানে সেটা অ্যাকুয়াস ফর্মে রয়েছে, কিছুটা জল মেশানো রয়েছে, তাই জন্য আমি পাশে AQ লিখেছি।
সেখান থেকে তৈরি হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড, মানে কি টেবিল সল্ট যেটা, সেটাও অ্যাকুয়াস মিডিয়ামে, মানে জলে তো ডিজলভড হয়ে যায়, তাহলে সেটা অ্যাকুয়াস মিডিয়ামে থাকবে, তাই জন্য আমি একিউ লিখেছি। এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস প্রডিউসড হবে, এটা যেহেতু গ্যাস তাই জন্য আমি জি লিখেছি। এটা গেল হচ্ছে তোমার একদম লেখা ভার্সন যেটা সেটা। কিন্তু আমি যদি এটাকে সিম্বলিক রিপ্রেজেন্টেশন করতে চাই বা কেমিক্যাল ইকুয়েশনে এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, কি করব? সোডিয়াম মানে এনে আমি জানি, পাশে এস মানে সলিড স্টেটে, HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকুয়াস মিডিয়ামে, এর থেকে এরা দুজন হচ্ছে কি রিয়াক্টেন্ট, রাইট? এরা হচ্ছে রিয়াক্টেন্টস। আর এরা হচ্ছে কি প্রোডাক্ট, কেন? কারণ এরা প্রডিউসড হয়েছে আফটার দ্য কমপ্লিশন অফ দিস রিয়াকশন। তাহলে NaCl অ্যাকুয়াস মিডিয়ামে H2 গ্যাস হয়ে চলে গেছে, মানে বেরিয়ে গেছে মিডিয়াম থেকে, যদি না ওটা ক্লোজড কন্টেইনার থাকে। এবার যদি কোনো প্রেসিপিটেশন রিয়াকশন হয় সাচ অ্যাজ সোডিয়াম হাইড্রক্সাইড আর হচ্ছে গিয়ে FeCl2 মানে ফেরাস ক্লোরাইড, ঠিক আছে, এই যে ফেরাস ক্লোরাইড, এদের মধ্যে রিয়াকশনের জন্য কি কি তৈরি হচ্ছে? NaCl, এটা অ্যাকুয়াস মিডিয়ামে, আর তার সাথে FeOH2 ফেরাস হাইড্রক্সাইড। এদের ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে NaOH যেটা অ্যাকুয়াস মিডিয়ামে, FeCl2 এটাও অ্যাকুয়াস মিডিয়ামে, এরা রিয়াক্টেন্টস, রিয়াকশন হয়ে গেল, তারপরে প্রোডাক্টে তৈরি হচ্ছে NaCl, এটা অ্যাকুয়াস মিডিয়ামে কারণ ওয়াটারে ডিজলভ হতে পারে, আর FeOH2 এটা কিন্তু ফেরাস হাইড্রক্সাইড যেটা, এটা এটার সলিড ফর্মে তৈরি হবে। এবার আমরা ব্যালেন্সড ইকুয়েশন লিখবো, মানে আমরা জানি কি যে ল অফ কনজারভেশন অফ মাস বলে একটা কিছু আছে, মাস না তো ক্রিয়েটেড হবে না তো ডিস্ট্রয়েড হবে, সেম থাকবে। তাহলে আমি যদি এরকম দেখি যে রিয়াক্টেন্টে যতগুলো অ্যাটমস রয়েছে, প্রোডাক্টে গিয়ে হয়তো কমে গেছে বা বেড়ে গেছে, সেটা কখনো হবে না। যতগুলো অ্যাটম রিয়াক্টেন্টসে থাকবে ততগুলোই অ্যাটমস প্রোডাক্টে থাকবে, অ্যান্ড ইট ইজ অ্যাপ্লিকেবল ইন ইচ অফ দ্য এলিমেন্ট উইচ আর পার্টিসিপেটিং ইন দ্য রিয়াকশন। যতগুলো আমি এখানে সোডিয়ামের অ্যাটম পাবো ততগুলো প্রোডাক্টেও আমি সোডিয়ামের অ্যাটম পাবো, যতগুলো আমি এখানে অক্সিজেনের অ্যাটম পাবো এখানেও ততগুলোই অক্সিজেনের অ্যাটম পাবো, যতগুলো হাইড্রোজেনের অ্যাটম পাবো এখানেও ততগুলোই হাইড্রোজেনের অ্যাটম পাবো। কিন্তু এখানে যদি আমরা দেখি এই ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্সড নেই। কেন? কারণ দেখো এখানে একটা অক্সিজেন পাচ্ছি, পুরো টোটাল রিয়াক্টেন্ট, শুধু এটা না, এখানেও একটা অক্সিজেন পাচ্ছি, এখানে তো অক্সিজেন নেই, তাহলে রিয়াক্টেন্টের টোটাল অক্সিজেনের নাম্বার হচ্ছে একটা, কিন্তু প্রোডাক্টে সেটা হয়ে গেছে দুটো, কাজেই দিস ইজ আনব্যালেন্সড ইকুয়েশন। আচ্ছা, যখন আমরা বলবো যে অ্যাটমের নাম্বার, সেটা কিন্তু টোটাল নাম্বার অফ রিয়াক্টেন্টস যতগুলো থাকবে, মানে দুটো তিনটে চারটে যতগুলো রিয়াক্টেন্ট থাকবে সবগুলো মিলিয়ে, এমন না যে তার মধ্যে পার্টিকুলারলি একটা বলছি, যতগুলো রিয়াক্টেন্ট থাকবে তার মধ্যে সবাইকে মিলিয়ে যতগুলো অ্যাটম আমি অক্সিজেন পাবো সেটাকে কাউন্ট করব, যতগুলো অ্যাটম আমি হাইড্রোজেন পাবো সেটাকে কাউন্ট করব। সিমিলারলি প্রোডাক্টের ক্ষেত্রেও সেম হবে। আনব্যালেন্সড ইকুয়েশনে কি হচ্ছে? মেনশনিং রিয়াক্টেন্ট, প্রোডাক্ট অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার, আমি প্রথমে এটা লিখে নেব। আচ্ছা, তারপর আমার ল অফ কনজারভেশন অফ মাসের জন্য সেটাকে ব্যালেন্স করতে হবে অ্যারোর দুটো দিকেই। আচ্ছা, অ্যারো মানে এই যে অ্যারোটা যেটা, এই সিঙ্গেল অ্যারো মানে হচ্ছে দিস ইজ ইরিভার্সিবল রিয়াকশন, মানে ওটাকে ব্যাক করা যাবে না। আর আরেকটা হয় এরকম, দিস ইজ রিভার্সিবল রিয়াকশন, মানে রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, আবার এই প্রোডাক্টটাও কিন্তু আগের রিয়াক্টেন্টে ফিরে যেতে পারে, তো এটাকে বলা হচ্ছে রিভার্সিবল রিয়াকশনের অ্যারো, আর এই সিঙ্গেল অ্যারো যেটা সেটা হচ্ছে ইরিভার্সিবল। এবার আমরা দেখে নেব ব্যালেন্সড ইকুয়েশন কি করে লিখতে হয়। আচ্ছা, ব্যালেন্সড ইকুয়েশন লিখতে গেলে প্রথমে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে, তার মধ্যে প্রথমে যেটা আসছে আনব্যালেন্সড ইকুয়েশনটা আমরা লিখে ফেলবো। তার মানে কি? আচ্ছা, এই এক্সাম্পলটা দিয়ে যদি আমরা বুঝি, ক্যালসিয়াম অ্যান্ড ওয়াটারের যে রিয়াকশনটা হয় তার একটা ব্যালেন্সড ইকুয়েশন আমাদের লিখতে হবে। তাহলে ক্যালসিয়াম মানে কি? Ca প্লাস ওয়াটার মানে হচ্ছে H2O, এই দুটো রিয়াক্ট করে প্রডিউস করছে কি CaOH2 ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্লাস H2। তাহলে আমি প্রথমে আনব্যালেন্সড ইকুয়েশনটা মেনশনিং দ্য রিয়াক্টেন্টস, প্রোডাক্টস অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার্স হ্যাভ টু বি রিটেন। স্পেশাল ক্যারেক্টার মানে কি? এই যে অ্যারো দিলাম প্লাস দিলাম এগুলো
লেখা হয়ে গেছে। এরপর আমাকে ল অফ কনজারভেশন অফ মাসটা অ্যাপ্লাই করতে হবে। মানে কি, রিয়াক্টেন্টে যতগুলো এলিমেন্টের যতগুলো অ্যাটমস প্রেজেন্ট থাকবে, প্রোডাক্টসেও ততগুলো এলিমেন্টসের ততগুলো অ্যাটমসই প্রেজেন্ট থাকবে। মানে কি, এখানে ক্যালসিয়াম কতগুলো এলিমেন্ট পার্টিসিপেট করছে? ক্যালসিয়াম পার্টিসিপেট করেছে, হাইড্রোজেন, অক্সিজেন। এখানেও প্রোডাক্টেও ক্যালসিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন তিনটে টাইপস অফ এলিমেন্ট পার্টিসিপেট করেছে, এবং প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটমের নাম্বার কিন্তু ইকুয়াল হতে হবে ইন রিয়াক্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট। তার মানে এটা না যে রিয়াক্টেন্টের মধ্যে যে কোনো একটা রিয়াক্টেন্ট নিয়ে আমি কথা বলছি, মানে এরকম দুটো তিনটে রিয়াক্টেন্ট রয়েছে, তার মধ্যে যে কোনো একটা রিয়াক্টেন্টে কতগুলো ক্যালসিয়াম রয়েছে তার বেসিসে বলছি, সেটা না। টোটাল রিয়াক্টেন্টে যতগুলো ক্যালসিয়াম অ্যাটম থাকবে, প্রোডাক্টের মানে টোটাল প্রোডাক্ট যতগুলো থাকবে, প্রত্যেকটা মিলিয়ে যতগুলো ক্যালসিয়াম অ্যাটম হবে, আমি দুটোকে কম্পেয়ার করব। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। কেন? কারণ আমরা জানি মাস নতুনভাবে ক্রিয়েটেডও হয় না, ডিস্ট্রয়েডও হয় না, এটাকে আমাদের মেনটেন করতে হবে। এবং তার সাথে স্টেটস অফ ম্যাটার, মানে ওই যে সলিড, লিকুইড, গ্যাস না অ্যাকুয়াস, মিডিয়াম, এগুলো আমাদের লিখতে হবে। আচ্ছা, তো আমরা আগে দেখে নিই। এক্ষেত্রে বলে রাখি, হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটোকে কিন্তু একদম লাস্টে ব্যালেন্স করাই ভালো, কারণ ওদেরকে ব্যালেন্স করাটা একটু ইজি কম্পারেটিভলি। তো আদার্স যে এলিমেন্টগুলো থাকবে তাদের অ্যাটমগুলোকে আমরা আগে ব্যালেন্স করে নেব। তো প্রথমেই আসছে কি ক্যালসিয়াম, তাহলে দেখে নিই, এখানে একটা অ্যাটম রয়েছে, এখানে একটা অ্যাটম রয়েছে, ঠিক আছে। হাইড্রোজেন, এখানে 2 অ্যাটমস রয়েছে, এখানে দেখো হোল 2, মানে OH হোল 2 মানে কি, হাইড্রোজেনেরও দুটো অ্যাটম, অক্সিজেনেরও দুটো অ্যাটম, তাহলে এখানে হাইড্রোজেন দুটো অ্যাটম, আবার এখানে দুটো অ্যাটম, তাহলে এখানে টোটাল 4 অ্যাটমস অফ হাইড্রোজেন, বাট এখানে 2 অ্যাটমস অফ হাইড্রোজেন, তাহলে আমি এখানে একটা 2 বসিয়ে দিতে পারি। এবার বলার বিষয় আরেকটা, আমি কিন্তু সাবস্ক্রিপ্টে কিছু অ্যাড করতে পারবো না, মানে আমার ইচ্ছে হলো আমি এখানে লিখে দিলাম 2, অক্সিজেনকে আমার 2 অ্যাটমস করতে হবে, সাবস্ক্রিপ্টে আমি লিখে দিলাম 2, এটা কখনোই হবে না। যদি সেটা আমরা করি, মলিকুলার ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। আমরা কি করব, আমরা সামনে সেই মলিকুলার ফর্মুলার সামনে কোনো ডিজিটকে বসাতে পারি। তাহলে এই যে আমি 2H2O লিখলাম, তার মানে 2 দিয়ে কিন্তু H2O পুরোটাকেই বোঝাচ্ছে। হাইড্রোজেন তাহলে এখন কটা হচ্ছে, 2 মাল্টিপ্লাইড বাই 2, তাহলে টোটাল 4 অ্যাটমস, এখানে তো 4 আমরা আগেই দেখেছি। আর অক্সিজেন এখানে কত ছিল, 2 অ্যাটমস হয়ে গেল, কারণ এই 2টা দিয়ে তো পুরো H2O-টাকেই বোঝাচ্ছে, তাহলে অক্সিজেন দুটো অ্যাটম, এখানেও দেখো দুটো অ্যাটম, কারণ কি হোল 2 আছে, তার মানে অক্সিজেনও দুটো, হাইড্রোজেনও দুটো। তাহলে আমার এই কনজারভেশন অফ মাস এটা হয়ে গেল। এবার স্টেটস আমাকে লিখতে হবে, ক্যালসিয়াম সলিড স্টেটে থাকবে, এটা লিকুইড স্টেটে থাকবে, এটা অ্যাকুয়াস স্টেটে থাকবে, আর এটা গ্যাসিয়াস স্টেটে থাকবে। আমি কিন্তু লিখলাম নিচে, কিন্তু এগুলো পাশে পাশে লিখতে হবে, বোঝা গেল? তো এই 3টে স্টেপ ফলো করেই আমাকে একটা যে কোনো রিয়াকশনের ব্যালেন্সড ইকুয়েশন লিখতে হবে। নেক্সট চলো দেখি, জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, জিঙ্কের কি Zn প্লাস, সালফিউরিক অ্যাসিড কত, H2SO4, এখান থেকে কি তৈরি হবে, ZnSO4 প্লাস H2। আগে আমি কি করব, হাইড্রোজেন আর অক্সিজেন বাদ দিয়ে বাকি অ্যাটমস গুলো মিলিয়ে নেব, মানে বাকি এলিমেন্টস গুলো। তাহলে জিঙ্ক একটা আছে, মিলে গেছে, সালফার একটা মিলে গেছে, H2 2 অ্যাটমস, H2 2 অ্যাটমস, অক্সিজেন 4 অ্যাটমস, অক্সিজেন 4 অ্যাটমস, মানে এটা ব্যালেন্সড ইকুয়েশনই রয়েছে। এবার আমি কি করব, জাস্ট স্টেট গুলো লিখবো, এটা সলিড, এটা অ্যাকুয়াস, এটাও অ্যাকুয়াস, এটা গ্যাসিয়াস। ব্যাস হয়ে গেল ব্যালেন্সড ইকুয়েশন। নেক্সট, আয়রন 3 অক্সাইড, তাহলে আয়রন 3 অক্সাইড মানে এটা কোনটা, ফেরিক অক্সাইড। এবার সাপোজ তোমার মনে পড়ছে না ফেরিক অক্সাইডের ফর্মুলা কি ছিল, আমরা কি করব, ঠিক আছে আমরা নিজেরা তো করতে শিখে গেছি, Fe3+, কারণ ফেরিক আর অক্সাইড মানে O2 মাইনাস, তাহলে এখান থেকে কি পাচ্ছি, Fe এর হয়ে যাচ্ছে কত 3, আর অক্সিজেনের হয়ে যাচ্ছে কত 2, এটাকে আমরা ক্রিস ক্রস করে দেবো, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, Fe2O3, তাহলে এটা হয়ে যাচ্ছে ফেরিক অক্সাইডের ফর্মুলা, প্লাস কার্বন মনোক্সাইড CO, এটার থেকে তৈরি হবে কি, আয়রন প্লাস কার্বন ডাই অক্সাইড। আগে দেখে নিই, আয়রন এখানে 2 অ্যাটমস রয়েছে, এখানে 1 অ্যাটম, তাহলে আমি কি এখানে সাবস্ক্রিপ্টে লিখবো, না আমি সামনে লিখে দেবো, ঠিক আছে।
আচ্ছা, কার্বন একটা অ্যাটম রয়েছে, কার্বন একটা অ্যাটম, ঠিক আছে। এবার দেখো, অক্সিজেন এখানে 3 অ্যাটম প্লাস এখানে 1, তাহলে 4 অ্যাটমস। আর এখানে অক্সিজেন 2 অ্যাটমস রয়েছে, আমি তো সাবস্ক্রিপ্টে লিখতে পারবো না, ঠিক আছে, আমি সামনে লিখে দিই 2, তাহলে অক্সিজেন 4 অ্যাটমস মিলে গেল। কিন্তু কার্বন এখানে হয়ে গেল 2 অ্যাটমস, এখানে হয়ে গেছে 1 অ্যাটম, তাহলে আমাকে এটাকেও ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, আমি এখানে আবার 2 লিখে দিই, তাহলে কার্বন তো ব্যালেন্সড হয়ে গেল, এখানে 2 অ্যাটম, এখানে 2 অ্যাটম। কিন্তু এটা করলে কি হবে, অক্সিজেন আবার চেঞ্জ হয়ে গেছে, এখানে 3 অ্যাটমস, এখানে 2 অ্যাটমস, তাহলে টোটাল 5 অ্যাটমস। কিন্তু এখানে 2 ইন্টু 2 4 অ্যাটমস, তাহলে এটা তো হবে না, তাহলে আমি 2 দিয়ে একবার ট্রাই করে দেখলাম, হলো না। এবার আমি তার নেক্সট ডিজিটটা নিয়ে দেখব। এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের একটু ট্রায়াল অ্যান্ড এরার করে দেখতে হচ্ছে, ঠিক আছে। তো এটা সেরকমই একটা এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে, আমি যদি এখানে 3 বসাই, 2 দিয়ে তো দেখলাম হলো না, 3 বসালাম, তাহলে এখানে কার্বন 3 অ্যাটমস, এখানে কার্বন 3 অ্যাটমস হয়ে গেল। এবার অক্সিজেন ক্যালকুলেট করো, 3 প্লাস 3 6, 3 মাল্টিপ্লাইড বাই 2 6, ব্যাস মিলে গেছে। তাহলে এটা আমরা কি পাচ্ছি, এটা সলিড স্টেট পাচ্ছি, এটা গ্যাসিয়াস স্টেট পাচ্ছি, এটাও সলিড স্টেট পাচ্ছি, এটাও গ্যাসিয়াস স্টেট পাচ্ছি। বোঝা গেল? নেক্সট, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH, এখান থেকে তৈরি হচ্ছে কি NaCl প্লাস H2O। আগে দেখে নি ব্যালেন্সড কি করে, মানে আছে কিনা। ক্লোরিন একটা, ওকে। সোডিয়াম একটা, ওকে। হাইড্রোজেন 1 2 2 অ্যাটমস, এখানেও 2 অ্যাটমস। অক্সিজেন 1 অ্যাটম, অক্সিজেন 1 অ্যাটম, ব্যাস মিলে গেছে। HCl অ্যাকুয়াস মিডিয়ামে থাকবে, NaOH অ্যাকুয়াস মিডিয়ামে থাকবে, NaCl ও অ্যাকুয়াস মিডিয়ামে থাকবে। কেন? কারণ ডিজলভ হতে পারে, আর এটা লিকুইডে থাকবে। এবার দেখো, HCl একটা অ্যাসিড, NaOH একটা বেস, দুটো রিয়াক্ট করে একটা সল্ট আর ওয়াটার প্রডিউস করেছে। এই টাইপ অফ রিয়াকশনকে আমরা বলি নিউট্রালাইজেশন রিয়াকশন, মানে একটা অ্যাসিড আর বেস যখন রিয়াক্ট করে একটা সল্ট আর ওয়াটার প্রডিউস করবে, এই টাইপ অফ রিয়াকশনকে বলা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। কেন? কারণ নিউট্রালাইজ করে দিচ্ছে, অ্যাসিড বেসের এফেক্টটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে, অ্যান্ড ভাইস ভার্সা। নেক্সট যেটা বলেছে সিলভার নাইট্রেট অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড। ওকে, সিলভার নাইট্রেট হচ্ছে AgNO3 প্লাস সোডিয়াম ক্লোরাইড NaCl, ঠিক আছে। এখান থেকে তৈরি হবে AgCl প্লাস NaNO3, বোঝা গেল? আচ্ছা, এবার দেখে নি Ag মানে সিলভার 1 1, ঠিক আছে। নাইট্রোজেন এখানে একটা, এখানে একটা। আচ্ছা, Na কিন্তু এটা কিন্তু সোডিয়াম, এটাকে ক্যালকুলেট করবে না। নাইট্রোজেন এই একটা, ঠিক আছে। সোডিয়াম একটা, সোডিয়াম 1, ওকে। ক্লোরিন 1, ওকে। অক্সিজেন 3, ঠিক আছে। এটাও তাহলে তার মানে ব্যালেন্সড ইকুয়েশন। এবার আমরা কি করব, অ্যাকুয়াস স্টেটগুলো লিখে নেব। অ্যাকুয়াস, এটা হয়ে যাবে সলিড, এটাও হয়ে যাবে অ্যাকুয়াস। তাহলে এই যে সলিড, এটার কিন্তু সিলভার ক্লোরাইড যেটা, সেটার একটা হোয়াইট প্রেসিপিটেট পড়ে। কেন? কারণ এটা অ্যাকুয়াস মিডিয়ামে ডিজলভ করতে পারে না, এটা প্রেসিপিটেট পড়বে। এবং এই টাইপ অফ রিয়াকশনটাকে বলা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। কেন? কারণ এই ক্যাটায়নটা এই অ্যানায়নের সাথে রিয়াক্ট করে তৈরি করেছে একটা কম্পাউন্ড, সেম এই ক্যাটায়নটা এই অ্যানায়নের সাথে রিয়াক্ট করে তৈরি করেছে একটা আদার কম্পাউন্ড। তাহলে যখন আমরা দেখতে পাবো একটা পার্টিকুলার রিয়াকশনে একটা ক্যাটায়ন আরেকটা অ্যানায়নের সাথে রিয়াক্ট করবে, আর এই ক্যাটায়নটা অপোজিট অ্যানায়নের সাথে রিয়াক্ট করবে, এই টাইপ অফ রিয়াকশনকে বলা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ক্লিয়ার? তো এই গেল আমাদের কিছু কেমিক্যাল ইকুয়েশন। নেক্সট এবার আমাদের চলে আসছে লিমিটেশন অফ কেমিক্যাল ইকুয়েশন। কিরকম? আমি ধরো জানি না কিভাবে কেমিক্যাল ইকুয়েশন লিখতে হয়, আমার সামনে একটা নর্মাল একটা কোনো এরকম ইকুয়েশন তুমি দিয়ে দিয়েছো, আমাকে বলেছো যে এটার কোন স্টেট বা কত মলিকিউলস অফ কি লাগছে সেগুলো আমাকে পুট করো। মানে এখানে ধরো কত মলিকিউলস অফ কার্বন মনোক্সাইড লাগছে, আমি কি করে বলবো যদি আমাকে আনব্যালেন্সড ইকুয়েশনটা দাও? আমি তো সেটা জানি না। তার মানে কি আমরা দেখতে পাই যে এই কেমিক্যাল ইকুয়েশন নর্মালি কোনো ফিজিক্যাল স্টেট প্রোভাইড করে না, আমাদের বলে না, আমরা জানি বলে সেগুলোকে
ওখানে মেনশন করে দিই। যদি না জানতাম করতে পারতাম না। আচ্ছা, কোন কন্ডিশন, কত টেম্পারেচার, প্রেশার, ক্যাটালিস্ট এগুলো লাগছে আমরা সেটাও বলতে পারছি না। কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট বা প্রোডাক্ট সেটাও বলতে পারছি না। স্পিড কত রিঅ্যাকশনের সেটাও বলা যাবে না, এবং কমপ্লিশন অফ দ্য রিঅ্যাকশন আদৌ হচ্ছে কিনা, কতটা টাইম নিয়ে হচ্ছে, এগুলোর কোনো ইনফরমেশনই কিন্তু আমরা কেমিক্যাল ইকুয়েশন থেকে পাবো না। কেন? কারণ আমরা জানি বলে সেগুলো লিখছি, বাট যদি আমরা না জানতাম আমরা কিন্তু এগুলোর কোনোটাই ওই ইকুয়েশন থেকে বুঝতে পারতাম না, যদি এগুলো প্রোভাইড করা না থাকতো। তো এই ছিল আজকের টপিকটা পুরোটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। খুব ইম্পর্টেন্ট, আমাদের ভ্যালেন্সি চার্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে ইকুয়েশন আর মলিকুলার ফর্মুলা কি করে আমরা নিজেরাই করতে পারি ফর্ম। তো ওগুলো কিন্তু শুধু পড়লে হবে না, ওগুলো প্র্যাকটিস করতে হবে। এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে। নেক্সট টপিক নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টিল দেন থ্যাংক ইউ। খুব ভালো থেকো সবাই।